গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আছি বোলপুর জু আওয়াজ। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা শান্তিনিকেতনে প্রথম তারাপীঠ ঘুরে বক্রেশ্বর ম্যাসেঞ্জার হয়ে আমরা বোলপুরে এখানে জু আওয়াজে আছি। এটা মোটামুটি কম খরচার মধ্যে খুব ভালো একটা লোকেশন। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, ট্রাই করতে পারো। তো আমরা হচ্ছে 4 বেডেড রুমে ছিলাম, 1365 টাকা করে নিয়েছে টোটাল। আর এখানে জল, খাবার জল সবই আছে। এখানে ক্যাটারিং আছে, তো তোমরা এখান থেকেও খেতে পারো, বা বাইরে যেহেতু লোকেশন খুব ভালো, সামনে অনেক কিছু অপশান আছে, তোমরা সেখানেও খেতে পারো। যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো। আমরা এখান থেকে আমাদের আজকে ফার্স্ট শান্তিনিকেতন ঘুরবো। তো প্রথম আমরা এখান থেকে চলে যাচ্ছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা এখান থেকে 9 থেকে 10 কিলোমিটার রাস্তা, 5-7 মিনিট লাগবে গাড়ি করে। তো বলতে বলতে আমরা চলে এসেছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা তোমরা জানো এটা হচ্ছে 51 সতীপীঠের একটি, কোপাই নদীর তীরে অবস্থিত। তো এখানে সতীর কোমর বা কঙ্কাল পড়েছিল, সেই জন্য এটা খুব বিখ্যাত। এই মন্দিরটা সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, তোমরা এখানে এসে পুজো দিতে পারো। তো চারদিকটা খুব সুন্দর। এই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের ভেতর এখানে মায়ের মূর্তি নেই, শুধু ফটো রয়েছে। এখানকার লোকেদের কাছে শোনা কথা যে এখানে মা যেহেতু নিজে বিরাজ, তার নিজের দেহের অংশ পড়েছে, তাই তারা এখানে কোনো মূর্তি রাখেনি, এখানে শুধু জাস্ট ফটো দিয়ে করা হয়। তো চারদিকটা খুব সুন্দর, প্রচুর খোলামেলা জায়গা। এখানে দেখো বলি হয়, বলির জায়গাটা রয়েছে এখানটা। আর এই হচ্ছে সেই বিখ্যাত বটগাছ, যেখানে প্রচুর মানুষ মানত করে। আর এখানে আরও দুটো মন্দির, ভোলে বাবার মন্দির, তার সঙ্গে মায়ের মন্দির অ্যাটাচ করা আছে। আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মেন পুষ্করিণী, ওটাই হচ্ছে মেন জায়গা যেখানে মায়ের কঙ্কাল বা কোমর পড়েছিল, সেই জন্য ওই জল খুব পবিত্র বলে মনে করা হয়। তোমরা গেলে এই পুকুরের জল একটু মাথায় নিয়ে পবিত্র রাখতে পারো। এই সেই গর্ভগৃহের পাশে যে পবিত্র স্নানাগার, যেখানে নামতে দেওয়া হয় না কাউকে, পবিত্র বলে। এখানে ভোগের রান্না হয়, তোমরা দুপুরবেলা কুপন কেটে ভোগ খেতে পারো। তো এখানে সেই ভোগের রান্না চলছে, সকালবেলা আমরা গেছিলাম। এবার আমরা চলছি, এর পাশেই হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর এই ঘাট তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাট কোপাই নদীর। কোপাই নদী, এই যে সকালবেলা কোপাই নদীটা খুব শান্ত স্নিগ্ধ। কিন্তু আমার যেটা মনে হলো, কোপাই নদীর জায়গাটা একটু সংস্কার করা দরকার, প্রচুর নোংরা হয়ে রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ সব, এখানে মনে হয় আরতি করা হয়, আরতির জায়গা, গঙ্গা আরতি যেটাকে বলা হয়, প্রচুর সন্ধ্যা আরতিও হতে পারে। তো এই হচ্ছে কোপাই নদী। সন্ধ্যাবেলা তোমরা আসলে সানসেটটা এখান থেকে খুব ভালো দেখতে পাবে। কিন্তু নদীটা দেখো প্রচুর অপরিষ্কার, এটা সংস্কার করলে খুব ভালো। এখানে প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইব। তো আমাদের সকালবেলা আমাদের এই ঘুরে আমরা এবার চলে এসেছি সোনাঝুরির হাটে। এই হচ্ছে সোনাঝুরির হাট, হচ্ছে সকালে সোনাঝুরি হাট। দেখো, এটা হচ্ছে বিকেলে যখন হাট বসে তখন একরকম চিত্র, আর এখন একরকম। এখন নিরিবিলি, পুরো চারদিকটা সোনাঝুরি গাছে ভর্তি, বিশাল প্রাঙ্গণ। এখানেই প্রচুর মেলা হয়। তোমরা যদি শনিবারে হাট বসে, শনিবার বিকালে আসলে এখানে পা ফেলার জায়গা থাকবে না। এই বিকেলবেলা যদি আসো, ঠিক এরকম একটা অ্যাটমসফিয়ার তোমরা ফিল করতে পারবে।
তোমরা আসবে শনিবার করে এসো, শনিবার বিকেলে যাতে এখানে এই ঘাটটায় তোমরা সময় কাটাতে পারো, তাহলে তোমরা খুব ভালো অনুভব করতে পারবে, হাটের ফিল পাবে। সোনাঝুরির হাট শেষ করে আমরা এবার চলে এসেছি একটা বুদ্ধ মূর্তির পার্কে। এখানে 34 ফুট উঁচু একটা বুদ্ধ মূর্তি আছে, আর দেখো কি সুন্দর মাটির বাড়ি। আর সেই এটা হচ্ছে সেই বুদ্ধ মূর্তি, বুদ্ধ মন্দির। এটা আম্বেদকর সোসাইটি থেকে এই বুদ্ধদেবের মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। 34 ফুট উঁচু এই বুদ্ধ মূর্তিটা। জায়গাটা বেশ নিরিবিলি এবং খুব সুন্দর, পবিত্র। এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের মেন গেটে, কারণ এবার আমরা শান্তিনিকেতনটা পরিক্রমা করব। এই যে দেখতে পাচ্ছ সেই তালধ্বজ, এই এখানেই রবীন্দ্রনাথ লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আর এই স্মৃতি বিজড়িত এই বট গাছ, 3 পাহাড়, 3টে বট গাছ, 3টে ঢিপি করে তৈরি করা হয়েছিল। এই তালধ্বজের ঠিক উপরে তেল গাছের মতো আকৃতিতে করা। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজঘর, বেলজিয়াম কাচ এবং কাস্ট আয়রন ফ্রেমের ওপর তৈরি। এটা হচ্ছে একটা উপাসনা গৃহ। এখানে কোনো প্রতিমা মূর্তি নেই, ব্রহ্ম উপাসনা এখানে করা হতো। এরপরে চলে এসেছি আমরা ছাতিমতলা। এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে ধ্যান করতেন, আর প্রথম উপাসনা এখানেই চালু হয়। আজও কোনো অনুষ্ঠান হলে ছাতিমতলা থেকে স্টার্টিং হয়। ছাতিমতলায় বসে রবীন্দ্রনাথ প্রচুর ধ্যান এবং তার রচনা সৃষ্টি করেছিলেন। ঠিক তার উল্টো দিকেই হচ্ছে রবীন্দ্র ভবন, অর্থাৎ রবীন্দ্র মিউজিয়াম। এখান থেকে টিকিট আছে, টিকিট কেটে আমাদের ঢুকতে হবে ভেতরে মিউজিয়ামে, 100 টাকার টিকিট। তো আমরা ভিতরে ঢুকছি। এই ভেতরে হচ্ছে রবীন্দ্রনাথের 5টা ঘর রয়েছে, যেটা উত্তরায়ণ কমপ্লেক্স, যার মধ্যে শ্যামলী, পুনশ্চ, উদয়ন, কোণার্ক, উদীচী উল্লেখযোগ্য। আর এই যে ঘর দেখতে পাচ্ছ এর মধ্যেই মিউজিয়াম, অর্থাৎ রবীন্দ্রনাথের ব্যবহারকৃত যত সামগ্রী সব ওখানে রাখা আছে। তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো এই হচ্ছে সাদা অর্জুন গাছ, কি সুন্দর একটা সাদা। তো আমরা ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে ছবি দেখাতে পারবো না। তো আমরা ভেতর থেকে ঘুরে এসেছি, অভিজ্ঞতা দারুণ, খুব সুন্দর। ভেতরে রবীন্দ্রনাথের প্রচুর সামগ্রী রয়েছে, তোমরা অবশ্যই মিউজিয়ামটা ঘুরবে। আর এখান থেকে এই মনোরম পরিবেশ দেখতে গেলে এর ভেতরটা ঢুকতেই হবে। এবং এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বিভিন্ন রবীন্দ্রনাথের যে ঘর সেগুলো দেখার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে উদয়ন। এটা 1921 সালে শুরু হয়েছিল, 1938 সালে শেষ হয়, এবং প্রচুর দেশি বিদেশি শিল্পকলা এখানে রয়েছে। এই প্রাঙ্গণটা দেখো কি সুন্দর সৃষ্টি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে, এটা হচ্ছে রাম কিঙ্কর বেইজের তৈরি সেই স্থাপত্য ভাস্কর্য। এটা একটা সিঙ্গেল পাথরের মধ্যে তৈরি করা, দেখো এখানে। এবার আমরা এগিয়ে চলেছি কলা কেন্দ্রের দিকে। এই কলা কেন্দ্রে যত রকম স্থাপত্য রয়েছে, রামকিঙ্কর বেশ তো রয়েছে, তাছাড়া বড় বড় শিল্পকলা এখানে স্থাপত্য, দেখো পিঁপড়ের বিভিন্ন আকৃতি এখানে রয়েছে। এখন গেটটা বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারছি না, এখন ভেতরে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, না হলে প্রচুর জিনিস দেখার আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাট্যঘর, এখানে বিভিন্ন নাট্যশালা, সবই ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে।
এবার আমরা চলে এসেছি এই যে প্রতীচি হচ্ছে অমর্ত্য সেনের ঘর, এটা হচ্ছে অমর্ত্য সেনের গৃহ প্রতীচি। এরপরে আমরা সৃজনী শিল্পকলা দেখতে পাচ্ছি। সৃজনী শিল্পকলাটা প্রায় 26 বিঘা জমির ওপর একটা সাংস্কৃতিক কেন্দ্র। এখানে গ্রামীণ শিল্পকলাকে একত্রিত করে প্রদর্শন করা হয়। আর সব শেষে আমরা চলে এসেছি সুরুর রাজবাড়ি। এই সুরুর রাজবাড়ি হচ্ছে সেই সময়কার সরকার ফ্যামিলির জমিদার শ্রী নিবাস সরকার এটা স্থাপন করেছিলেন। প্রায় 250 বছরের পুরনো। এখানে দুর্গাপূজা হয়। তবে রবীন্দ্রনাথের সঙ্গে এর সম্পর্ক, এই পরিবারে বিশ্বভারতী প্রতিষ্ঠা এবং বিকাশে প্রচুর অবদান রেখেছিলেন এই সুরুর রাজবাড়ি। দারুণ সুন্দর। সব দেখে আমরা এবার চলে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদ, কারণ আমরা শান্তিনিকেতনের সঙ্গে আমরা মুর্শিদাবাদ ট্যুর করব। মুর্শিদাবাদে আমরা এখান থেকে আমরা যাচ্ছি। এই মুর্শিদাবাদে যাওয়ার সময় আমরা এই গঙ্গা নদী পার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি গঙ্গা নদী, বোটিং যাচ্ছে এপার ওপার করে। আমরা মুর্শিদাবাদে পৌঁছে গেছি। আমরা থাকবো মুর্শিদাবাদের লালবাগ ইউথ হোস্টেল বুক করা আছে। এটা দেখতে গেলে তোমাদের নেক্সট ব্লগ থেকেও আমাদের সঙ্গে মুর্শিদাবাদ। তো আমাদের দারুণ কাটলো আজকে সারাটা দিন, খুব সুন্দর শান্তিনিকেতন ঘুরে আমরা মুর্শিদাবাদে এসে পৌঁছালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।